প্রিয় ছাত্রছাত্রীরা, এই ভিডিওতে আমি দশম শ্রেণীর গণিতের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1, 2, 3 একসাথেই আলোচনা করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, মন দিয়ে দেখো। অবশ্যই তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে এবং প্রত্যেকটা অঙ্কের সঠিক সমাধান তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। দেখো, প্রথমে মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1, প্রথম অঙ্কটা দেখো, ax² প্লাস bx প্লাস c ইজুকাল টু 0, যেখানে abc বাস্তব, এই সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্ত লেখো। উত্তর দেখো, ax² প্লাস bx প্লাস c ইজুকাল টু 0 সমীকরণের নিরূপক b² মাইনাস 4ac ইজুকাল টু 0 হলেই বীজদ্বয় সমান হবে। অতএব বীজদ্বয় সমান হওয়ার নির্ণেয় শর্ত হলো b² মাইনাস 4ac ইজুকাল টু 0, বা এখান থেকে তোমরা লিখে দিতে পারো b² ইজুকাল টু 4ac। 2 নম্বর কোশ্চেন দেখো, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি এবং ওই বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি হলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত? এক্ষেত্রে আমাদের এই ছবিটা আঁকতে হবে। এখানে একটি বৃত্ত আঁকতে হবে যার কেন্দ্র হলো ও এবং একটি জ্যা এবি এর দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার এবং যার ব্যাসার্ধ হচ্ছে 10 সেমি। তাহলে এই বৃত্তের কেন্দ্র অর্থাৎ ও থেকে বৃত্তের জ্যা অর্থাৎ এবি এর উপর লম্ব দূরত্ব ওডি এর দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। দেখো, আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। সুতরাং এই এবি পুরোটা কত? পুরোটা 12, অর্থাৎ এডি 6 এবং ডিবি 6। তাহলে দেখো, সেটাই লেখা হয়ে গেছে, এডি ইজুকাল টু ডিবি সমান 12/2 সমান 6 সেমি। এই ত্রিভুজ ও এডি ত্রিভুজের কথা চিন্তা করো। এখানে ও ডি এ এই কোণটা সমকোণ, তাহলে দেখো এই ও এডি একটি সমকোণী ত্রিভুজ। অতএব ওডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার ইজুকাল টু ও স্কোয়ার, অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজুকাল টু অতিভুজের স্কোয়ার, সেটাই লেখা হয়েছে। তাহলে ওডি স্কোয়ার সমান, এই যে ও এর মান বসিয়েছি 10 এবং এডির মান 6, তাহলে 100 মাইনাস 36, তাহলে 64, তাহলে ওডি মানে √64 সমান 8। নির্ণেয় দূরত্ব কত হলো? 8 সেমি। এরপরে দেখো, 3 নম্বর অঙ্ক, দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:8 হলে ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? দেখো, এখানে ঘনক দুটির বাহুর দৈর্ঘ্য বলা নেই, তাহলে আমরা সেটা ধরে নিয়েছি। ধরি ঘনক দুটির বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ ও বি সেমি। অতএব ঘনক দুটির আয়তন হবে যথাক্রমে এ কিউব এবং বি কিউব ঘন সেমি। দেখো কি বলা আছে, ঘনক দুটির আয়তনের অনুপাত 1:8, তাহলে এ কিউব বাই বি কিউব ইজুকাল টু 1/8। দেখো, আমরা যদি উভয় দিকে কিউব রুট করি তাহলে এ বাই বি সমান কি আসছে? 1/2। তাহলে দেখো, এখান থেকে 2a ইজুকাল টু কত আসছে? বি। এরপরে দেখো, আমাদের বের করতে হবে কি? সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত হবে, আমরা জানি ঘনফলের ফর্মুলা কি, 6 গুণিত বাহুর স্কোয়ার। তাহলে দেখো 6a² ইজ টু 6b²। তাহলে এখানে আমি এই যে বি ইজুকাল টু 2a, এই বি এর জায়গায় 2a বসিয়ে দিয়েছি, ব্র্যাকেটে লিখে দিয়েছি, যেহেতু বি ইজুকাল টু 2a। তাহলে দেখো 6a² ইজ টু এখানে কত হচ্ছে? 4a²। তাহলে 6 4 24a², তাহলে 1:4। এই হলো উত্তর। দেখো, এরপরে 4 নম্বর অঙ্কটা, 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? দেখো, এখানে আসল পি কত বলা আছে? 400 টাকা, সময় 2 বছর বলা হয়েছে, সমূল চক্রবৃদ্ধি 441 টাকা। আমরা ধরে নেব বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার r%। তো আমরা কি জানি, পি ইন্টু 1 প্লাস r/100 এর হোল স্কোয়ার সমান সমূল চক্রবৃদ্ধি। তাই লেখা হয়েছে এখানে পি এর জায়গায় 400 বসানো হয়েছে এবং সমূল চক্রবৃদ্ধি 441। তাহলে দেখো, এইভাবে আমরা কি করেছি, পরের লাইনে 400কে আমরা ডান দিকে পাঠিয়ে দিয়েছি, এখানে গুণ ছিল, এদিকে এলে ভাগ হবে। তাহলে দেখো 1 প্লাস r/100 এর হোল স্কোয়ার ইজুকাল টু, এটা কত? 21 আর এটা 20, তাহলে 21/20 হোল স্কোয়ার। পরের লাইনে দেখো হোল স্কোয়ার দুটো ক্যান্সেল হয়ে গেছে, তাহলে 1 প্লাস r/100 ইজুকাল টু 21/20। তাহলে আমাদেরকে আর এর মান বের করতে হবে। তাহলে r/100 আমরা বাঁ দিকে রাখবো, এই 1টাকে ডান দিকে নিয়ে যাব। তাহলে এখানে ছিল +1, এদিকে এলে -1। তাহলে দেখো, বিয়োগ করলে কত হয়? এটা 1/20। দেখো, r/100 ইজুকাল টু 1/20, অতএব r ইজুকাল টু কত হচ্ছে? 100টা এদিকে ভাগ আছে, ওদিকে গেলে গুণ হবে, তাহলে 100/20 অর্থাৎ 5। অতএব এখানে তোমরা ভুলেও পার্সেন্ট চিহ্ন দেবে না, কারণ এটা আর এর মান বেরোচ্ছে। ঠিক আছে, তোমরা অবশ্যই উত্তর লেখার সময় বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 5% লিখবে। দেখো, 5 দাগের অঙ্কটা, x 12 y 27 ক্রমিক সমানুপাতি হলে x ও y এর মান নির্ণয় করো। দেখো উত্তর। দেখো, আমরা জানি ক্রমিক সমানুপাতি কথার অর্থ হলো x:12 সমান 12:y, আবার 12:y সমান y:27, এইভাবে হয়। এরপরে দেখো, এখান থেকে কি পাচ্ছি? x/12 সমান 12/y, কোনাকুনি গুণ করো, xy সমান 12 গুণিত 12, এখান থেকে x সমান 12 গুণিত 12/12
ওয়াই। এইবারে দেখো এখানে 12/y সমান y/27, তাহলে এখানেও কোনাকুনি গুণ ওয়াই স্কোয়ার সমান কি হচ্ছে 12 গুণিত 27, তাহলে ওয়াই সমান রুটের মধ্যে 12 গুণিত 27। দেখো 12 মানে আমরা কি জানি 2 গুণিত 2 গুণিত 3, আর 27 মানে 3টে 3 গুণ। এবারে দেখো দুটো 2 থেকে একটা 2, দুটো 3 থেকে একটা 3, দুটো 3 থেকে একটা 3, তাহলে 2 গুণিত 3 গুণিত 3 অর্থাৎ 18। তাহলে ওয়াইয়ের মান কত হলো 18। এই 18 ওয়াইয়ের মানটা আমরা এইখানে বসিয়ে দিচ্ছি। দেখো ওয়াইয়ের জায়গায় 18, এই যে ব্র্যাকেটে লিখে দিয়েছি ওয়াইয়ের মান বসিয়ে পাই। তাহলে দেখো প্রথমে আমরা 6 3 18, 6 2 12, তারপরে দেখো এই 3 দিয়ে এখানে কাটছি, 3 4 12, তাহলে 4 2 8। সুতরাং নির্ণেয় এক্স এর মান 8 এবং ওয়াইয়ের মান 18। দেখো পরেরটা দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস, সি বৃত্তে অবস্থিত একটি বিন্দু ওবিসি 60 ডিগ্রি হলে ওসিএ কত? তাহলে উত্তর দেখো, দেখো এখানে আমি একটা ছবি এঁকেছি, একটা ও কেন্দ্রীয় বৃত্ত যার এবি ব্যাস, এরপরে দেখো সি বৃত্তের ওপর অবস্থিত একটি বিন্দু, তাহলে অ্যাঙ্গেল ওবিসি বলা আছে 60 ডিগ্রি, ও সি এ এই অ্যাঙ্গেলটা বের করতে হবে। দেখো এখানে ওবি আর ওসি এই দুটো একই বৃত্তের ব্যাসার্ধ, সুতরাং এই ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে দেখো এই কোণটা 60 ডিগ্রি হলে এই কোণটাও 60 ডিগ্রি হবে, সেটাই এখানে লেখা হয়েছে। দেখো বি ইজুগাল টু ওসি, অতএব এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, অতএব ওবিসি ইজুগাল টু ওসিবি ইজুগাল টু 60 ডিগ্রি। আবার চিত্রে দেখো এ সি বি এটি একটি অর্ধবৃত্তস্থ কোণ, আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, অর্থাৎ অ্যাঙ্গেল এসিবি এই পুরো কোণটা 90 ডিগ্রি, তাই লেখা হয়েছে যে অ্যাঙ্গেল এসিবি সমান 90 ডিগ্রি। অতএব অ্যাঙ্গেল ওসিএ সমান, তাহলে অ্যাঙ্গেল ওসিএ পেতে গেলে কি করতে হবে, এই পুরো 90 ডিগ্রি থেকে এই অ্যাঙ্গেলটা অর্থাৎ 60 ডিগ্রি বিয়োগ করব, তাই লিখেছি দেখো অ্যাঙ্গেল ওসিএ সমান এসিবি মাইনাস ওসিবি, তাহলে 90 মাইনাস 60 সমান 30 ডিগ্রি। এরপরে 7 দাগের অঙ্কটি দেখো, একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটি সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? উত্তর দেখো, এখানে ঘনকের বাহুর দৈর্ঘ্য বলা নেই, তাহলে আমরা ধরে নিয়েছি, ধরি ঘনকটির বাহুর দৈর্ঘ্য এ একক, অতএব সমগ্র তলের ক্ষেত্রফল 6a² বর্গ একক। দেখো বলা হয়েছে ধারের দৈর্ঘ্য 50% বাড়ানো হলো, তাহলে নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য বা ধারের দৈর্ঘ্য সমান এ ছিল, তাহলে এ প্লাস এ গুণিত 50% অর্থাৎ এ গুণিত 50/100 মানে 1/2। তাহলে দেখো এ প্লাস a/2 যোগ করলে কত হয় 3a/2, তাহলে 3a/2 একক হলো নতুন বাহু। তাহলে দেখো অতএব নতুন ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে 6 গুণিত বাহু স্কোয়ার অর্থাৎ 6 গুণিত এই 3a/2 এর হোল স্কোয়ার, তাহলে কত হচ্ছে দেখো 27a²/2। তাহলে প্রথমে ছিল 6a², এখন হলো 27a²/2 অর্থাৎ বেড়ে গেছে, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি হয়েছে কত 27a²/2 মাইনাস 6a²। দেখো আমরা এই বিয়োগটা করে কত পাচ্ছি 15a²/2 বর্গ একক। আমাদের এখানে প্রশ্ন করা হয়েছে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেয়েছে, অতএব ঘনকের ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি সমান ছিল কত 6a²। 6a² মধ্যে 15a²/2 বৃদ্ধি পেয়েছে, তাহলে তাই লেখা হলো কি 15a²/2 বাই 6a² ইন্টু 100, যেহেতু শতকরা। দেখো তাহলে 15a²/2 গুণিত 100/6a²। এইবারে কাটাকুটি করা হচ্ছে, দেখো 2 50 100, তারপরে দেখো 2 3 6, 2 25 50, তারপরে 3 5 15, তাহলে 25 5 125। তাহলে উত্তর লিখব ঘনকের ক্ষেত্রফল শতকরা 125 বৃদ্ধি পেয়েছে। নেক্সট অঙ্ক দেখো, সমাধান করো 2x + 1 + 3/2x + 1 = 4, যেখানে x ≠ -½ দেখো এই অঙ্কটায় আমরা 2x + 1 কে a ধরে নেব, তাহলে কি পাচ্ছি দেখো a + 3/a = 4 বা a² + 3/a = 4। আমরা ক্যালকুলেশন করে দেখো কি পাচ্ছি a² - 4a + 3 = 0। এখান থেকে আমরা মিডিল টার্ম করে পাচ্ছি, দেখো উৎপাদকে বিশ্লেষণ করে কি পাচ্ছি a - 1 × a - 3 = 0। দেখো এখান থেকে আমরা লিখতে পারি হয় a - 1 = 0 অথবা a - 3 = 0। তাহলে এখান থেকে a = 1, a মানে কত 2x + 1, তাহলে 2x + 1 = 1, সেখান থেকে আমরা পাচ্ছি x = 0। আর এখানে দেখো 2x + 1 = 3 হলে 2x সমান 3 - 1, তাহলে 2x সমান 2, অতএব x সমান 1। অতএব নির্ণেয় সমাধানে x = 0 ও x = 1।
দেখো এরপরে আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 করব। দেখো 1 নম্বর কোশ্চেন কি বলা আছে, বার্ষিক R% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ PNR বাই 25 টাকা হলে মূলধনের পরিমাণ হবে। দেখো এই অঙ্কের ক্ষেত্রে মূলধনের পরিমাণ বের করতে হবে। তাহলে আসলটাকে আমি ধরে নিয়েছি ক্যাপিটাল পি, ভালো করে খেয়াল করো, এটা আমি ক্যাপিটাল পি লিখেছি কিন্তু। এরপরে আমরা কি দেখছি, সময় এখানে কত দেয়া আছে, টি সমান n বছর, সুদের হার কত R%। তাহলে মোট সুদ ক্যাপিটাল আই সমান কি হবে, পি আর টি বাই 100, টি এর বদলে আমি এল লিখেছি, এই যে টি সমান এখানে n বছর বলা আছে। তাহলে দেখো মোট সুদ আই সমান কত বলা আছে, PNR বাই 25। তাহলে মোট সুদের জায়গায় আমি কি লিখেছি, PNR বাই 25, এটা কিন্তু স্মল পি। তাহলে দেখো এটা দেয়া আছে, তা আমি লিখেছি এখানে। তাহলে স্মল PNR বাই 25 ইজ ইকুয়াল টু ক্যাপিটাল PNR বাই 100। দেখো আমাদেরকে ক্যাপিটাল পি বের করতে হবে, তাহলে ক্যাপিটাল পিটাকে ডান দিকে রেখেছি, বাকি সব বাঁ দিকে নিয়ে যাব। তাহলে স্মল PNR ইন্টু 100 বাই 25 ইন্টু NR। তাহলে দেখো এখানে NR কাটছে, 25 4 100, তাহলে কত রইল 4P, তাহলে 4P। তাহলে ক্যাপিটাল P ইজ ইকুয়াল টু কত, 4 স্মল p। অর্থাৎ অপশান অনুযায়ী আমাদের এখানে অপশান বি হচ্ছে সঠিক উত্তর। তারপরে 2 দাগের 1 অঙ্কটা দেখো, দুটি লম্ববৃত্তাকার চোঙের অনুপাত দেয়া আছে, ভূমির পরিধির অনুপাত দেয়া আছে, তাদের আয়তনের অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে উত্তর দেখো, দেখো এখানে কি বলা আছে, চোঙের উচ্চতার অনুপাত 1:2। তাহলে আমরা ধরে নিচ্ছি প্রথম চোঙের উচ্চতা h এবং দ্বিতীয় চোঙের উচ্চতা 2h। আমরা ধরে নিচ্ছি প্রথম চোঙের ভূমির ব্যাসার্ধ r একক এবং দ্বিতীয় চোঙের ভূমির ব্যাসার্ধ ক্যাপিটাল R একক। তাহলে এইবারে আমরা সূত্রে আসবো। দেখো প্রথম চোঙের পরিধি সমান 2π স্মল r একক এবং দ্বিতীয় চোঙের পরিধি 2π ক্যাপিটাল R একক। আমাদের কি বলা আছে, পরিধির অনুপাত 3:4। তাহলে দেখো 2π স্মল r বাই 2π ক্যাপিটাল R সমান 3/4। এখান থেকে স্মল r বাই ক্যাপিটাল R সমান কত পাচ্ছি আমরা, 3/4, কারণ এই 2π কেটে যাচ্ছে। তাহলে দেখো এখান থেকে আমরা কি পেলাম, স্মল r বাই ক্যাপিটাল R সমান 3/4। এটাকে আমরা 1 নম্বর দাগ দেব। এরপরে দেখো আমাদের দুটি চোঙের আয়তন বের করতে হবে। তাহলে আমি প্রথম চোঙের আয়তন কত পাচ্ছি, পাই স্মল r স্কোয়ার h ঘন একক, এবং দ্বিতীয় চোঙের আয়তন পাই ক্যাপিটাল R স্কোয়ার ইন্টু 2h ঘন একক, কারণ দ্বিতীয় চোঙের উচ্চতা বলা ছিল কত, 2h। প্রথম চোঙের আয়তন বাই দ্বিতীয় চোঙের আয়তন সমান পাই স্মল r স্কোয়ার h বাই পাই ক্যাপিটাল R স্কোয়ার ইন্টু 2h। পাই কেটে যাচ্ছে, h কেটে যাচ্ছে, তাহলে পড়ে রইল 1/2 লিখলাম, আর স্মল r স্কোয়ার বাই ক্যাপিটাল R স্কোয়ার। এইবারে দেখো স্মল r বাই ক্যাপিটাল R 1 নম্বরে আমরা লিখে রেখেছি 3/4। তাহলে দেখো 1 নং থেকে আমরা কি পাচ্ছি, r/4 জায়গায় 3/4 লিখে দিলাম, তাহলে এর হোল স্কোয়ার। তাহলে কত হলো, 9/32। অতএব দেখো প্রথম চোঙ এবং দ্বিতীয় চোঙের আয়তনের অনুপাত কত বেরোলো, 9:32। সংখ্যা দেখো 2 দাগ, একটি বৃত্তের দুটি জ্যা AB এবং AC পরস্পর লম্ব। AB = 4 সেমি, AC = 3 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো চিত্রে আমরা দেখতে পাচ্ছি AB এবং AC দুটি জ্যা পরস্পরের উপর লম্ব, এবং দেখো AB 4 এবং AC 3 সেমি, মানে BC যোগ করলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে ABC, যেখানে এই কোণটা সমকোণ। তাহলে ত্রিভুজ ABC সমকোণী হলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী AB স্কোয়ার প্লাস AC স্কোয়ার = BC স্কোয়ার। তাহলে দেখো সেই অনুযায়ী BCর মান কত আসছে, 5 সেন্টিমিটার। যেহেতু সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র অতিভুজকে সমদ্বিখণ্ডিত করে, দেখো ও বিন্দুতে এই বাহুটা সমদ্বিখণ্ডিত হয়েছে, তাহলে পুরোটা যদি 5 হয় তাহলে OB কত, OC কত, 5-এর অর্ধেক। তার মানে OB = BC/2, অর্থাৎ 5/2 সমান 2.5 সেমি। সুতরাং বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.5 সেমি। 3-1 দাগ, কোনো মূলধনের 2 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা এবং 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করো। দেখো সমাধানটা তোমরা দেখে নাও। 2 বছরের সরল সুদ কত, দেখো 2 বছরের সরল সুদ 8,400 টাকা, অতএব 1 বছরের সরল সুদ তার অর্ধেক, তাহলে দেখো 4200 টাকা। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত ছিল, 8,652। অতিরিক্ত কত সুদ না, 8,652 থেকে এই 8,400 বাদ দিলে আমরা পেয়ে যাব 252 টাকা। এই 252 টাকা এই 4200 টাকার
এক বছরের সুদ দেখো 4200 টাকার এক বছরের সরল সুদ 252 টাকা। অতএব 100 টাকার এক বছরের সরল সুদ কত হবে? 252 গুণিত 100/4200, দেখো কাটাকুটি করলে কত হয়? 6 টাকা। তাহলে দেখো সুদের হার কত বেরোলো? 6%। আসল বের করতে হবে, তাহলে আসল ধরে নিচ্ছি পি টাকা, সময় 1 বছর, সুদের হার 6%, মোট সুদ 4200 টাকা। তাহলে আমরা জানি I = PTR/100 সূত্র অনুযায়ী 4200 = P × 1 × 6/100, তাহলে P এর মান কত? 70,000 হচ্ছে। সুতরাং নির্ণেয় আসল 70,000 টাকা এবং সুদের হার 6%। নেক্সট 4 নম্বর অঙ্কটা দেখো, ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের অনুপাত 1:r হয়, তবে দেখাও যে r + 1 এর হোল স্কয়ার বাই r সমান b² ac। দেখো উত্তর দেখো, এই সমীকরণের বীজদ্বয়ের অনুপাত বলা আছে 1:r, তাহলে আমি বীজ দুটি ধরে নিচ্ছি যথাক্রমে আলফা ও আর আলফা। তাহলে বীজদ্বয়ের সমষ্টি সূত্র কি? -b/a এবং বীজদ্বয়ের গুণফল সমান c/a। তাহলে দেখো বীজদ্বয়ের সমষ্টি -b/a, এখান থেকে কি পাচ্ছি আমরা? আলফা প্লাস আর আলফা = -b/a। এখান থেকে আলফা কমন নিলাম, আলফা × 1 + r = -b/a। তাহলে উভয় পক্ষকে বর্গ করে আমরা কি পাচ্ছি? দেখো আলফা স্কোয়ার × 1 + r এর হোল স্কোয়ার = b²/a²। দেখো বীজদ্বয়ের গুণফল c/a, এখান থেকে কি পাচ্ছি আমরা? আলফা × r আলফা = c/a বা r আলফা স্কোয়ার = c/a। এইবারে আমরা কি করব? এই 1 নম্বরকে 2 নম্বর দিয়ে ভাগ করে দেবো। দেখো 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করে পাই, অর্থাৎ 1 নম্বর সমীকরণের বাম পক্ষকে 2 নম্বর সমীকরণের বাম পক্ষ দিয়ে ভাগ করলাম এবং 1 নম্বর সমীকরণের ডান পক্ষকে 2 নম্বর সমীকরণের ডান পক্ষ দিয়ে ভাগ করলাম। দেখো তাহলে কি পাচ্ছি আমরা? দেখো এখানে আলফা স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে 1 + r এর হোল স্কোয়ার বাই r এইটি থাকছে। আর এখানে দেখো b²/a² × c/a উল্টে গিয়ে a/c হয়ে গেল। এখানে দেখো কি কেটে a থাকছে, তাহলে b²/ac রইল, আর এখানে 1 + r এর হোল স্কোয়ার বাই r থেকে গেল। তাহলে এটাই আমাদের দেখাতে বলেছিল, তাহলে আমরা দেখাতে পারলাম, প্রমাণিত। নেক্সট 5 নম্বরটা দেখো, প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। এটা তোমাদের বইতে উপপাদ্য আছে, তোমরা উপপাদ্যের প্রমাণটা সহ পুরোটা লিখে নেবে। দেখো তোমাদের বইতে এটা 33 নম্বর উপপাদ্য। দেখো 6 নম্বর অঙ্কটা দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। চোঙটির উচ্চতা কত? দেখো এখানে চোঙটির ব্যাসার্ধ বলা নেই, তাহলে আমি ধরে নিচ্ছি চোঙটির ব্যাসার্ধ r ডেসিমিটার এবং উচ্চতা বলা আছে ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে উচ্চতা 2r। তাহলে দেখো আয়তন কি হচ্ছে? আয়তনের ফর্মুলা কি? চোঙের πr²h, অর্থাৎ πr² × 2r ঘন ডেসিমিটার, অর্থাৎ এখান থেকে কি হয়? 2πr³ ঘন ডেসিমি। আবার যদি উচ্চতা 6 গুণ হতো তাহলে দেখো দ্বিতীয় ক্ষেত্রে চোঙের ব্যাসার্ধ r ডেসিমিটার, উচ্চতা 6r ডেসিমিটার, 6 গুণ বলেছে, অতএব আয়তন তখন কত হতো? πr² × 6r ঘন ডেসিমিটার, অর্থাৎ 6πr³ ঘন ডেসিমি। আগে ছিল 2πr³, এখন হলো 6πr³। দেখো এই দুটোর তফাৎ কত বলা আছে? 539 ঘন ডেসিমিটার। তাহলে শর্তানুসারে 6πr³ - 2πr³ সমান 539। দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি? 4πr³ সমান 539। তাহলে পাইয়ের মান 22/7 বসিয়ে দিলাম। তাহলে দেখো r³ সমান কি হলো? এই 539-এর সঙ্গে 22/7 ওদিকে গিয়ে উল্টে গেল এবং 7-এর 22 হলো, এবং 4 এদিকে এসে উল্টে 1-এর 4 হলো, আমরা কি পাই? 7-এর 2। দেখো তাহলে চোঙটির উচ্চতা কত হবে? বলা ছিল ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ 2r, তাহলে 2 × 7-এর 2 সমান 7 ডেসিমিটার। এরপরে আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 3 করব। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলা আছে? যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তো এই উপপাদ্যটা তোমরা বই থেকে করে নেবে। তাহলে আমরা এখন 2 নম্বর কোশ্চেনে চলে যাব। দেখো দুটি বৃত্ত পরস্পরকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। ডি ও সি বিন্দুগামী দুটি সরলরেখা একটি বৃত্তকে যথাক্রমে এ ও বি বিন্দুতে এবং অপর বৃত্তকে ই ও এফ বিন্দুতে ছেদ করে। অ্যাঙ্গেল ডিএবি সমান 75 ডিগ্রি হলে অ্যাঙ্গেল ডিইএফ এর মান নির্ণয় করো। অ্যাঙ্গেল ডিইএফ অর্থাৎ এই কোণটার মান চেয়েছে,
তাহলে এই কোণটার মান আমরা নির্ণয় করব। দেখো দেখো আমি এখানে সি এবং ডি কে যুক্ত করলাম। তাহলে এখন এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের দেখো এই বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, সুতরাং অ্যাঙ্গেল বিএডি এবং অ্যাঙ্গেল বিসিডি এই দুটো কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। অতএব অ্যাঙ্গেল বিসিডি সমান 180 মাইনাস অ্যাঙ্গেল বিএসি, আর অ্যাঙ্গেল বিএসি 75 বলা আছে। তাহলে দেখো 180 মাইনাস 75 সমান 105, অর্থাৎ এই কোণটা কত ডিগ্রি হলো? 105। এবার তোমরা খেয়াল করো, এই ডিসি সরলরেখা বিএফ সরলরেখার উপর দণ্ডায়মান, ডিসি সরলরেখা বিএফ সরলরেখার উপর দণ্ডায়মান, সুতরাং যে দুটো কোণ উৎপন্ন হয়েছে অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা, এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে দেখো অ্যাঙ্গেল বিসিডি প্লাস অ্যাঙ্গেল ডিসিএফ সমান 180 ডিগ্রি। আর আমরা এখনই দেখলাম অ্যাঙ্গেল বিসিডি 105, তাহলে অ্যাঙ্গেল ডিসিএফ সমান 180 মাইনাস 105 অর্থাৎ 75 ডিগ্রি। সুতরাং এখানে আমরা কি পেলাম? দেখো আমরা এই কোণটা তাহলে 75 ডিগ্রি পেলাম। আমাদের এখন এই কোণটা বের করতে হবে। আবার সেই একই ফর্মুলা, দেখো এই সিডিইএফ একটি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এই কোণ আর এই কোণ অর্থাৎ এই দুটি কোণের সমষ্টি কি হবে? 180 ডিগ্রি, সেটাই লেখা হয়েছে। দেখো ডিসিইএফ বৃত্তস্থ চতুর্ভুজের ডিসিএফ প্লাস ডিএফ সমান 180 ডিগ্রি, বা ডিএফ সমান 180 মাইনাস ডিসিএফ মানে 75, তাহলে 180 থেকে 75 বাদ দিলে 105, অর্থাৎ আমাদের যে কোণের মান বের করতে বলা হয়েছিল তার মান কত হলো? 105 ডিগ্রি। নেক্সট অঙ্কটা দেখো, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা নির্ণয় করো। দেখো এই অঙ্কটা আমি তোমাদের খুব সহজভাবে করিয়েছি। ধরি গোলকের ব্যাসার্ধ 100 একক, তোমরা এখানে আর একক ধরেও করতে পারতে, আমি এখানে 100 ধরে করিয়েছি। দেখো গোলকের ব্যাসার্ধ 100 একক, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হয়? 3 পাই আর স্কোয়ার, অর্থাৎ 3 পাই ইন্টু 100 হোল স্কোয়ার বর্গ একক। আবার দেখো নতুন গোলকের ব্যাসার্ধ 50% বাড়ানো হয়েছে, তাহলে 100 ছিল, এখন কত হবে? 150, তাই লেখা হয়েছে নতুন গোলকের ব্যাসার্ধ সমান 150 একক। অতএব নতুন গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 3 পাই ইন্টু 150 হোল স্কোয়ার বর্গ একক। সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পেল? এখন হলো এটা, আগে ছিল এটা, তাহলে 3 পাই ইন্টু 150 হোল স্কোয়ার মাইনাস 3 পাই ইন্টু 100 হোল স্কোয়ার এত বর্গ একক। তাহলে দেখো এখান থেকে আমরা 3 পাই যদি কমন নেই, ভেতরে পড়ে থাকছে 150 স্কোয়ার মানে 225, দুটো শূন্য, এবং 100 স্কোয়ার মানে একের পরে 4টে শূন্য। তাহলে আমরা দেখো এই বিয়োগটা করলে, তাহলে দেখো আমরা কি পাচ্ছি? 37500 পাই বর্গ একক। তাহলে শতকরা কত বৃদ্ধি পেল? শতকরা বৃদ্ধি দেখো প্রথমে কত ছিল? প্রথমে ছিল 3 পাই ইন্টু 100 হোল স্কোয়ার, তাহলে 3 পাই ইন্টু 100 হোল স্কোয়ার মানে একের পরে 4টে শূন্য, আর বৃদ্ধি পেয়েছে কত? 37500 পাই। তাহলে 37500 পাই এখানে লেখা হলো। এর শতকরা বের করতে হবে, তাহলে আমাদের এখানে কত দিয়ে গুণ করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 100 দিয়ে গুণ করলে আমরা সমস্ত কাটাকুটি করব। দেখো দুটো শূন্য কাটলো, এরপরে দেখো এই দুটো শূন্য কাটলো, পাই কাটলো, তাহলে 3 দিয়ে কাটাকুটি করলে 375কে কত হয়? 125। তাহলে উত্তর কত? 125। 42 4 নম্বর অঙ্কটা দেখো, একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমি। দেখো এখানে ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমি বলা আছে। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে কত খরচ পড়বে তা নির্ণয় করো। ব্যাসের দৈর্ঘ্য যা হবে ব্যাসার্ধের দৈর্ঘ্য তার অর্ধেক হবে। তাহলে দেখো 42/2 অর্থাৎ 21 ডেসিমি। দেখো এখানে আরেকটা জিনিস খেয়াল করো, ডেসিমিটার এবং পরবর্তীকালে বলা আছে প্রতি বর্গমিটার, তাহলে আমরা ডেসিমিটার থেকে এখানে মিটারে চলে যাব। 21 ডেসিমিটার থেকে মিটারে যেতে গেলে 10 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 21 ডেসিমিটার সমান 2.1 মিটার। এরপরে দেখো আমরা এই অর্ধবৃত্তাকার গম্বুজের বক্রতলের ক্ষেত্রফল বের করব। তাহলে কি হচ্ছে? ফর্মুলা কি? 2 পাই আর স্কোয়ার। তাহলে দেখো 2 পাই অর্থাৎ 22/7 গুণিত 2.1 গুণিত 2.1, এই ক্যালকুলেশনটা দেখো 2 গুণিত 22 21/10 21/10, আর নিচে 7 ছিল। তাহলে দেখো টোটাল গুণফল করার পরে কত আসছে? 27.72 বর্গমিটার। তাহলে 1 বর্গমিটারে কত খরচ হয়? 35 টাকা। তাহলে এত বর্গমিটারে কত খরচ হবে? অতএব মোট খরচ 27.72 গুণিত 35 টাকা সমান 970.20 টাকা। আমি অঙ্কের 3টে মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 পার্ট 2 পার্ট 3 এই ভিডিওতে করিয়েছি।
আমি পরবর্তী মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো তোমাদের করিয়ে দেবো। অবশ্যই তোমরা তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দাও, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাবে।